নমস্কার বন্ধুরা, অনির গল্পকুটিরে সকলকে জানাই স্বাগত। আমি অনিন্দিতা। আজ আপনাদের যে ছোট গল্পটি পাঠ করে শোনাবো তার নাম জগন্নাথের জমি। গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। শুরু করছি আমার আজকের নিবেদন। চা খেয়ে খবরের কাগজখানা হাতে নিতে যা দেরি। যথানিয়মে ধূমকেতুর মতোই এসে উদয় হলো লোকটা। হাঁটু অবধি ধুলো স্তর, খড়ি ওঠা গা, শিরা ওঠা হাত, খোড়ো বাড়ির চালের মতো মাথা এবং আগাছার জঙ্গলে ঢাকা মুখটা নিয়ে এক দৃশ্য দেখলে আহ্লাদ হওয়ার কথা নয়, তীর্থঙ্করেরও হলো না, তবু বলতেই হলো, এই যে। তা ধূমকেতুরও উদয়ন্তের একটা নিয়ম থাকে, এরও আছে। উদয়ক্ষণ প্রতিটি রবিবারের সকাল, আর অন্তক্ষণ ছুটির সকালের 12টা বাজিয়ে দিয়ে ঘড়ির কাঁটাটাকে 12টায় ঠেলে দিয়ে। নিয়মের ব্যতিক্রম নেই। অর্থাৎ যতদিন থেকে লোকটা তীর্থঙ্করের ঘাড়ে চেপেছে। তীর্থঙ্করের ছোট ভাই শুভঙ্কর বলে, তা ঘাড়ে চাপাই, ভূতের মতোই ঘাড়ে চেপে বসে আছে। তো তুমি যে দাদা রোজায় রাজি নও, আমার হাতে একবার ছেড়ে দাও, দেখো ভূত ছাড়াতে পারি কিনা। ব্যাটাকে এই ভোলাপুরের রাস্তা ভুলিয়ে দিতে পারি। কিন্তু তীর্থঙ্কর তার ভাইয়ের এই প্রেসক্রিপশনে রাজি নন। ওই পাগল ছাগল লোকটার মধ্যে তিনি একটা মহত্ব দেখতে পান। যদিও ওকে দেখলে গা জ্বলেই যায়। যাবে না? ঝড়ের বেগে এসেই লোকটার ওই মাথা ভর্তি, কে জানে উকুন ভর্তিও কিনা, খোড়ো চুল সমেত মুখটা জোর করে তীর্থঙ্করের পায়ের ওপর ঘষ্টাতে ঘষ্টাতে বলে ওঠে, আবার আপনার একটু জ্বালাতে এলুম উকিলবাবু। তীর্থঙ্কর যে কোশমিনকালেও উকিলবাবু নন, নিহাতি একটা সওদাগরি আফিসের কেরানিবাবু মাত্র, এ কথা লোকটাকে বলে বোঝানো যায়নি। বোঝাবার চেষ্টায় কাহিল হয়ে গিয়েই তীর্থঙ্কর এই উকিলবাবু ডাকটাই মেনে নিতে বাধ্য হয়েছেন। কে যে ওর মাথায় এই ধারণাটি ঢুকিয়ে দিয়েছে তা ও জানে আর ভগবান জানেন। তবে বদ্ধ পাগলের বদ্ধমূল ধারণাকে ছাড়ানো যায় না। উকিল নয় বললে ও অক্লেশে বলে, আমি আপনারে ফিস দিতে পারবো না বলে ছলনা করছেন উকিলবাবু, কিন্তু আমারে ঠকাতে পারবেন না। অতএব তীর্থঙ্করই ঠকে চলেছেন। মাসের পর মাস রবিবারের সকালটি ওর পায়ে উৎসর্গ করে মরছেন। অথচ সপ্তাহে এই একটিই তো সুখের সকাল। অন্য সব দিনই তো 8টা 5-এর ট্রেন ধরতে ছুটতে হয়। আরামের আর আয়েসের জন্যে ছিল এই রবিবারের সকালটি। কিন্তু এই এক হতভাগ্য ছিনে যোগ কিছুদিন যাবৎ জীবন মহানিশা করে তুলছে তীর্থঙ্করের। অথচ দূরছাই করে তাড়াতেও মন চায় না, এই এক দুর্বলতা। কিন্তু ব্যাপারটা কি? এই প্রতিটি ছুটির সকালে এসে হানা দেবার কারণ কি লোকটার? কারণটা একান্তই হাস্যকর। ওই চেহারা, ওই সাজসজ্জা লোকটা আসে নাকি তার উকিলবাবুর কাছে একটা উইল লেখাতে। হ্যাঁ, আবেদনপত্র তত্র নয়, উইল। কোথায় কোনখানে নাকি ওর একটা জমি আছে, সেটাকে সে কোনো সৎ কাজে দান করে দিয়ে যেতে চায়। তাই এই উইলের বায়না। গুছিয়ে বসে বলে, বউ নাই, ছেলে নাই, ভাই নাই, বোন নাই, কার তরে রেখে যাব বলেন? হয়তো একটা সৎ কাজের জন্যেই রেখে যাওয়া ভালো, কি বলেন? এখন মুশকিলেই সেই সৎ কাজটি পর্যাপ্ত পরিমাণে সৎ হচ্ছে কিনা সেইটাই তার অহরহ চিন্তাভাবনার বিষয়। একখানা খসড়া লিখিয়ে নিয়েই আবার সারা সপ্তাহ চিন্তাভাবনা করতে থাকে। আর পরের রবিবার সকাল হলেই ছটফটিয়ে ছুটে আসে আগের উইলের খসড়াটা ছিঁড়ে ফেলে নতুন একটা লিখবার জন্যে। তা এই পাগলামির তালে তাল দিয়ে চলতে হচ্ছে তীর্থঙ্করকে। তবে কেন হচ্ছে সেটাও আর একটা চিন্তাভাবনার বিষয়। কে জানে, উদারতা না চক্ষু লজ্জা।
তবে এসে হাজির হলেই হাতের খবরের কাগজখানা পাশে সরিয়ে রেখে তাপ উত্তাপহীন গলাতেই প্রশ্ন করেন, আবার কি হলো? আজও ওই কথাটি বলে উঠলেন তীর্থঙ্কর, পা দুখানাকে ওর মাথার তলা থেকে উদ্ধার করে নিয়ে। লোকটা মাটিতে বাবু গেড়ে বসল, বলল, ওই তো বললুম, আবার জ্বালাতে আসা। গেল হপ্তার উইলখানা তো বদলের দরকার। কি মুশকিল? তীর্থঙ্কর বললেন, আরে বাবা, অনেকবারই তো বদল করলে। লোকটা মাথা চুলকে বলল, আগে হ্যাঁ, তা করলুম বটে। তা আসলে কি জানেন, জমিখানা যখন একটা সত্যিকার সৎকর্মেই লাগাবো ঠিক করেছি, তখন একটু ভালো মতো ভেবে চিন্তে করাই উচিত নয় কি? কি বলেন? এই যে গেল হপ্তায় জমিখানে একটা লাইব্রেরির জন্য দেওয়ার কথা হলো। তীর্থঙ্কর অসহিষ্ণুভাবে বলেন, কথা হলো কেন? ঠিকই তো হলো। দস্তুর মতো সবটি লেখা হলো, তোমার টিপছাপও দেওয়া হলো। হ্যাঁ, টিপছাপি। যদিও উইল তৈরির বয়ানটা সে গড়গড়িয়ে বলে যায় এবং কথার মাঝখানে মাঝখানে হঠাৎ হঠাৎ বেশ একটা সাধু শব্দ প্রয়োগ করতে পারে, তবে ওই টিপছাপের ঊর্ধ্বে যায় না। বেশ গড়গড়িয়ে বলে চলে, আমি শ্রীযুক্ত বাবু জগন্নাথ চক্রবর্তী অদ্য সজ্ঞানে সুস্থ দেহে লিখিতেছি যে আমার নিজস্ব যে জমিখানা আছে। এই আদালতি ভাষাটা যে সে কোথা থেকে রপ্ত করেছে কে জানে, তবে বলেও তো। কিন্তু নামটি স্বাক্ষরের সময় বলে ওঠে, দেন আপনার কালির দোয়াতটা দেন একবার, টিপসাপটা বসিয়ে রাখি। ব্যাস, কোনো একদিন কোর্টে গিয়ে রেজিস্টারিং করিয়ে আনার ওয়াস্তা, এই শেষ। গেল সপ্তাহেও বলে গেছে এ কথা, আবার এই সপ্তাহে এই আবির্ভাব। রাতভর সমস্যার তাড়নায় ঘুমাতে পারি নাই উকিলবাবু। ভাবতেছি যে জগা জমিখানা তো লাইব্রেরিতে দিল, কিন্তু পরে ভবিষ্যতে যদি পাড়ার 5টা মস্তান ছেলে সেখানে আড্ডাখানা বসায়, বিড়ি সিগারেট খায়, এই লাইব্রেরির বইপত্র সেরে হারায়, তবে তো জগার দানটা অসৎকর্মেই গেল। তীর্থঙ্কর হেসে ফেলে বলেন, তা উইল তো কার্যকর হবে তোমার মৃত্যুর পর হে, তুমি তো আর দেখতে আসছো না। হ্যাঁ, কি বললেন? লোকটা রুষ্ট হলো, ক্ষুব্ধ হলো, উত্তেজিত গলায় বলে উঠল, দেখতে আসবো না বলে ভেতরে একটা দায় দায়িত্ব নাই, বিবেক বুদ্ধি নাই? বর্তমানে ছেলে ছোকরাদের মতি বুদ্ধি দেখছেন তো, ভবিষ্যতে আরো কি নিধি হবে বুঝছেন না? না না, লাইব্রেরির চিন্তা সারুন আপনি উকিলবাবু, ওটা আপনি ছিঁড়ে ফেলেন। শ্রীযুক্ত বাবু জগন্নাথ চক্রবর্তীর উইলের খসড়া তীর্থঙ্করের ড্রয়ারেই সুরক্ষিত থাকে। জগন্নাথের ভাষ্য, জগা কোথায় থাকে কোথায় না থাকে একটা বাক্সের বালাই নাই, তো উইল নিয়ে নিয়ে কোথায় বেরাবে? ওটুকুরে আপনি গুছিয়ে রেখে দিন, রেজিস্ট্রারি কালে আপনারই যখন যেতে হচ্ছে। অন্য অনেক দিনের মতো আজও তীর্থঙ্করের ড্রয়ার থেকে একখানা রোল করা ফুলস্ক্যাপ কাগজ বার করা হলো, ছেঁড়া হলো, অতঃপর আর একখানা নতুন কাগজ টেবিলে বিছানো হলো। তীর্থঙ্কর বললেন, তা দেখো জগন্নাথ, তোমার সেই আগের সপ্তাহের ইচ্ছাপত্রটাই তো ভালো ছিল, ওটাই বজায় রাখো। হাসপাতালে দান করার থেকে সৎ কাজ আর কি আছে? জগন্নাথ ক্রুদ্ধ গলায় বলে উঠল, এটা আবার এখন নতুন করে কি বলবেন উকিলবাবু? হাসপাতালের বিবরণ তো জানা হয়ে গেছে। হাসপাতালে জগতের যত অনাচার, কেলেঙ্কার আর পাপ চক্র না, রুগীতে ওষুধ পায় না, পত্তি পায় না, আরো কত দুর্নীতি। না না, হাসপাতালের চিন্তা সারুন আপনি। যেন তীর্থঙ্কর সত্যি চিন্তা করে মরছেন। এখন তীর্থঙ্কর একটু রাগ রাগ গলায় বলেন,
তা তোমার তো বাপু কিছুতেই মনস্থির হচ্ছে না। গোড়ায় তো বেশ বলেছিলে একটা শিব মন্দিরের জন্যে জমিটা দিয়ে দেবে। ভালোই হতো, পুণ্যকর্মই হতো একটা। বুঝলাম, পুণ্য কাজ। জগন্নাথ বিরস গলায় বলে, কিন্তু এটা তো দেখছেন আমাদের এই দেশখানায় গাঁয়ে গঞ্জে যেখানে সেখানে কত কত শিব মন্দির হাড়মুড় ভেঙে পড়ে আছে, না পুজো পাঠ না কিছু। তা আপনারা দেখবেন কোত্থেকে? রেলে যাওয়া রেলে আসা, এই জগার মতন হাঁটা যে পৃথিবী চষতেন তা টের পেতেন। তা শিব মন্দিরের অবস্থা দেখে ওই সে সেরেছি। যাকগে, আপনি একটা ভালো মতো ব্যবস্থা দিন। ওই রকমই বলে, কিন্তু অন্যের ব্যবস্থা নেয় না। তীর্থঙ্কর আর নতুন গাড্ডায় পড়তে চান না, তাই তাড়াতাড়ি বলেন, আগে আগে তো বাবু ভালো ভালো ব্যবস্থাই হচ্ছিল। বলেছিলে কোনো একটা স্কুল বাড়ির জন্যে জমিটা দেবে, বেশ ভালো ভালো কথাই বলেছিলে। শিক্ষার বড় জিনিস নেই, জ্ঞানের আলোকহীন মনীষী জীবন বিগ্রহহীন মন্দিরের তুল্য। আগে সে তো নির্যশ, বলতেই তো হবে। এই যে হতভাগা জগা, জ্ঞান বুদ্ধি নাই বলেই না এমন দশা। শিক্ষাই মূলাধার। তবে আর মন বদলালে কেন? জগা উঁচু হয়ে বসে। কেন সে কথাটা আবার এখন শুধোচ্ছেন? শ্রীযুক্ত বাবু জগন্নাথ চক্রবর্তীর কোটরে বসা চোখ দুটোই ফস করে দুটো দেশলাই কাঠি জ্বলে ওঠে। আগুন ঝরা গলাতেই বলে, বর্তমানে শিক্ষা বিভাগে কত দুর্নীতি আপনারা জানেন না? খবরের কাগজ পড়েন না রাত দিন? এসব কথা তো হয়ে গেছে সেদিনকে। তো এই দুর্নীতির ক্ষেত্রে জমিটা উৎসুগু করব? তো সেটে না দেখে হুট করে অপাত্রে কনে দানের মতন দান করে বসবো? তীর্থঙ্কর হতাশ গলায় বলেন, তা একটা কিছু ঠিক করে ফেলো, আর কতদিন চলবে? জগন্নাথ এই স্বর শুনে হঠাৎ যেন চমকে ওঠে, বলে, কাজটায় আপনি বেজার হন উকিলবাবু। এরপর তীর্থঙ্করকে তাড়াতাড়ি বলেই উঠতে হয়, না না, সে কি কথা, তুমি একটা মহৎ কাজ করতে চাইছো, এটা তো আহ্লাদের বিষয়। তবে কি না। কথার মাঝখানেই জগা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাই বলেন? আপনি নিজে মহৎ মানুষ, বিষয়টা বুঝছেন। আর পাঁচজনা তো শুনতেই চায় না, দাঁত বার করে হাসে। তো একটা কিছু এবার আমি ঠিক করে ফেলেছি। গত রাত্রিরে ভেবে ভেবে ঘুম নাই, তো সহসা একটা সিদ্ধান্তে পৌঁছে গেলুম। এটাই ফাইনাল। ফাইনাল? গুড। তীর্থঙ্কর উৎসাহে মুখর। বলো শুনি তোমার সিদ্ধান্ত। জগন্নাথ একটু নড়ে চড়ে বসে। বলতেছি তো, আগে বরং চাটুকু খেয়ে। চা এখানে জগন্নাথের অবশ্য প্রাপ্য পাওনা। বাড়ির লোকেরা জগন্নাথ সম্পর্কে যতই বিরক্তি পোষণ করুক, গেরস্ত বাড়ির ধর্মটা তো লঙ্ঘন করতে পারে না। করলে তীর্থঙ্কর ক্ষুণ্ণ হবেন সেটাও জানা। চা এসে গেল বাড়ির খুদে কাজের ছেলেটার হাত দিয়ে, সঙ্গে যথারীতি এক বাটি মুড়ি আর কয়েকটা ফুলুরি। ছুটির সকালে সেটা ভাজা হয়ে থাকে। মুড়ির বাটিতে হাত দেবার আগেই চাটা ঢকঢকিয়ে খেয়ে নিয়ে জগন্নাথ উদ্দীপ্ত গলায় বলে ওঠে, অনেক ভেবে দেখে ঠিক করলুম মনীষীর জন্য কিছু করার দরকার নেই। সেটা নিহাতি তেলা মাথায় তেল ঢালা। তাদের জন্য চারদিকে কত ব্যবস্থা, কত আয়োজন। জমিটা আমি পথ কুকুরদের জন্যে উৎসুগু করে যাব। শুনে তীর্থঙ্কর হাঁ। কাদের জন্যে? বললুম তো, পথে ঘুরে বেড়ানো বেওয়ারিশ নেড়ি কুকুরগুলোর জন্যে। আহা, তাদের জন্য ভাববার কেউ নাই। জলে ঝড়ে দুর্দশার শেষ নাই। কাঠফাটা রোদে হাঁপিয়ে মরে। যেখানে যাবে দূর দূর সেই সেই।
অথচ পোষা কুকুরের কত আদর সোহাগ। ওদের দুঃখ দেখে প্রাণটা ফাটে। তো ঠিক করেছি ওদের জন্যে একটা আস্তানা গড়ে ওইসব অভাগাদের আশ্রয় দেওয়ার। তীর্থঙ্কর অসতর্কভাবে বলে ফেলেন, শেষ পর্যন্ত রাস্তার নেড়ি কুকুরদের জন্যে? এই অসতর্কতার ফল সঙ্গে সঙ্গেই পান তীর্থঙ্কর। জগন্নাথ ঠিকরে ওঠে। কেন নয় উকিলবাবু, ওরা ভগবানের সৃষ্ট জীব নয়? ওদের দুঃখ দুর্দশা দেখতে পান না? কীট পতঙ্গ পশু পক্ষী সকল প্রাণীকেই ভগবান গত্ত তত্ত্ব করবার বুদ্ধি দিয়েছে, ওদের দেয় নাই। তবে ওদের দিকটা দেখাই তো বেশি দরকার। তা মানুষের আক্কেলটি দেখবেন, যাকে পুষবো তার জন্যে গদি, বিছানা, মাংস, ভাত, আর যেটা পথে পথে ঘুরে মরছে তাদের দূর দূর। এই চিন্তাতেই তীর্থঙ্কর খুব সামলে নিয়ে সাবধানে বলেন, তা যা বলেছ, ওদের কথা কে ভাবে? ঠিক, খুব ভালো সিদ্ধান্ত। এই তো জ্ঞানী গুণী মানুষের কথা। তো এইটাই গিয়ে আপনার শেষ খাটুনি, লিখে ফেলেন চটপট। আমি শ্রীযুক্ত বাবু জগন্নাথ চক্রবর্তী অদ্য সজ্ঞানে সুস্থ শরীরে। তালভঙ্গ ঘটে। যে লোক 7 জন্মে এ সময় এ ঘরে ঢোকে না, সে হঠাৎ ঢুকে পড়ে। ব্যঙ্গ হাসি হেসে বলে ওঠে, ভালো ভালো, জগন্নাথবাবু তাহলে এতদিনে দান ধর্ম করতে সত্যিকার সৎপাত্রের সন্ধান পেলেন। তো গুনতিতে তো ওরা 2-4টি নয়, ওদের জন্যে আশ্রম বানানো তো অনেক বিশাল ব্যবস্থা দরকার। পাগল ছাগল বলে কি জগন্নাথ বোকা শোকা? তা বলে তা নয়। কথাটা শুনেই বিরস গলায় বলে, আশ্রমের কথা তো বলি নাই ছোটবাবু, একটা আশ্রয়ের কথাই হচ্ছে। আহা, ওই একই কথা, আশ্রয় আর আশ্রম। তা লাগবে তো বেশি। জমিটা আপনার ক বিঘে, ক কাঠা? এ প্রশ্নে জগন্নাথ বিচলিত হয়, আর সেটা ঢাকতেই অধিক উত্তেজিত গলায় বলে ওঠে, সে হিসাব জগন্নাথ জানে, সময়কালে কোর্ট কাছারির লোক মেশে মাপজোপ করে নেবে। আহা, ইস, জগন্নাথ বাবু। শুভঙ্কর ব্যঙ্গ হাসি হেসে বলে, নিজের জমির মাপ জানা নেই? তা জমিটা কোনখানে সেটা জানা আছে তো? দেখিয়ে দিলে এখন থেকেই। তীর্থঙ্কর তার ভাইকে নিবৃত করার চেষ্টা করেন, কিন্তু কাজ হয় না। শুভঙ্কর আজ বোধহয় বদ্ধপরিকর হয়েই রণক্ষেত্রে এসে উপস্থিত হয়েছে। তার মুখে হাসির ঝিলিক। কই হে, বললে না জমিটা কোথায়? এই ভোলাপুরেই তো, নাকি আর কোথাও? জগন্নাথ ক্রুদ্ধ ভঙ্গিতে বলে, এই ভোলাপুরে? জগন্নাথ ভোলাপুরের মানুষ? কবে কখন ঘুরতে ঘুরতে সিটকে এসে পড়েছে। তাও তো বটে, তবে জানতে পারলে ভালো হতো। আশ্রমের কাজ শুরু হয়ে যেতে পারত, সময় লাগবে তো। জগন্নাথ সহসা গম্ভীর হয়, বলে, একটা কথা মনে রাখছেন না ছোটবাবু, উইল কার্যকরী হয় মৃত্যুর পর। মৃত্যুর পর? এই সেরেছে। ও জগন্নাথ, তুমি বেঁচে থাকতেই জমির হদিশ মিলছে না, তো পরে কি হবে? হদিশটা জানা থাকলে কার্যকরী করার সুবিধে হতো। তীর্থঙ্কর তাড়া দিয়ে বলে ওঠেন, শুভ, তোর বাজার সারা হয়েছে? সে এই সারা গায়ে মাখে না, বলে ওঠে, ভালো করে ভেবে দেখো দেখিনি জগন্নাথ, কলকাতার গড়ের মাঠটাই তোমার নয় তো? নাকি হাওড়া ময়দানটাই তোমার?
জগন্নাথের চোখে আগুন ঠিকরই। পাগল আর শিশু ব্যঙ্গে যতটা অপমানাহত হয়, সহজ বয়স্ক মানুষ বোধহয় ততটা হয় না। ক্রুদ্ধ গলায় জগন্নাথ বলে ওঠে, ছোটবাবু কি আমার সঙ্গে মশকরা করছেন? আমি আপনার মশকরার যোগ্য? কি মুশকিল, মশকরা কেন? শুধু তো জানতে চাইছি, জমিটা তোমার এই পৃথিবীতেই আছে তো, নাকি আকাশে টাকাশে? ছোটবাবু! কোটরে বসা চোখ দুটো ঠেলে বেরিয়ে আসে, তার সঙ্গে এক ঝলক জল। এই কথাটা বললেন আপনি? জগার জমিখানা আকাশে আছে? তার মানে নাই? কেমন অবিশ্বাস! তো এত বড় বিশ্বব্রহ্মাণ্ডে জগার একখণ্ড ভূমি নাই? এই কথাটা মানতে বলেন আমায়? পাগল ছাগল মানুষ, বৃত্তান্তটা গুলিয়ে ফেলেছি, দলিলপত্রের হিসাবটা নাই। তা বলে জমিটাই নাই? পৃথিবী থেকে একেবারে আকাশে উড়িয়ে দিছেন? ময়লা ধুতির কোণটা তুলে চোখের কোণটা একটু মুছে নিয়ে বলে, জগা বেটা হতভাগা বলে কি এতই হতভাগা? ভগবান তারে সৃষ্টি করে নিঃসম্বল শূন্যে ছুড়ে দেছে? একখণ্ড ভূমির বরাদ্দ রাখে না বলি এই পৃথিবীখানার মানুষ পিছু মাটির বরাদ্দ নাই তার? চুলসেরা হিসাব নাই? জমিখানা আছেই নির্যশ কোনো খানে, অক্কের ধন যাবে কোথায়? আপাতত খুঁজে পাচ্ছি নে, সেইটাই দুঃখ। জীবন ভর তো খুঁজে মরছি, না পেলে তাই বলে হ্যাঁ নস্তা দেখিয়ে নাই করে উড়িয়ে দিতে হবে? আপনারা শিক্ষিত মানুষ, এই আপনাদের বিচার? বলি জমিটুকু জগা তো বেঁচে খেতে চাই নাই, একটা ভালো কাজেই দিয়ে যেতে চাই। সেরোটা কালই তো ট্যাগ গড়ের মাঠ, কখনো ভিখিরিকে একটা কানা করে দিতে পেরেছে জগা? থাকার মধ্যে ওই জমিটুকুন, সেটুকু নিয়েও নাড়াচাড়া? তো দলিল দেখাতে পারছি না বলে ঠাট্টা, মস্করা, সন্দেহ? ধুত্তর পৃথিবী! থাক উকিল বাবু, উইলে আর কাজ নাই আমার, শিক্ষা হয়ে গেছে। শটান হয়ে দাঁড়িয়ে উঠে টেবিলে সদ্য বিছানো কাগজটা ফস করে টেনে নিয়ে ছিঁড়ে কুচিয়ে মেঝেই ছড়িয়ে ফেলে গটগট করে বেরিয়ে যায়। পায়ের ধাক্কায় মুড়ির বাটিটা ছিটকে গিয়ে মুড়ি ছড়াছড়ি হয়ে যায়। মুড়ির একটি দানা মাটিতে পড়ে গেলে যে কুড়িয়ে খায়, বলে, মা লক্ষ্মী, ফেলতে নাই। তীর্থঙ্করের চোখটা জ্বালা করে ওঠে। মাথা ঝুঁকিয়ে সেই ছড়ানো মুড়িগুলোর দিকে তাকিয়ে বসে থেকে অবাক হয়ে ভাবতে থাকেন, মানুষ এমন অকারণ নিষ্ঠুর হয় কেন, অহেতুক হিংস্র? তীর্থঙ্কর বুঝে ফেলেছেন, পাগলা জগাকে আর কোনো দিন এই ভোলাপুরের পথে ঘাটে বেড়াতে দেখা যাবে না। হয়তো আর কোনোখানে ছিটকে গিয়ে তার ন্যায্য পাওনার জিনিসটা খুঁজে বেড়াবে। খড়ি ওঠা গা, শিরা ওঠা হাত, খোড়ো চালের মতো মাথা আর হাঁটু পর্যন্ত ধুলোর স্তর নিয়ে, যেটা সে একটা সত্যিকার সৎ কাজে লাগাতে উইল করে যাবে। আপনারা শুনছিলেন স্বনামধন্যা লেখিকা আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প, জগন্নাথের জমি। কেমন লাগলো আজকের গল্প এবং গল্প পাঠ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।